আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামনে পেছনে সবখানে ইরান। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান, ট্রাম্পকে যুদ্ধের দাওয়াত দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গাজা থেকে ৩,০০০ হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব ইহুদিবাদীদের দোসর জর্ডানের। ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গিদের উস্কানিতে নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গা, ৬ দিন পর কারফিউ প্রত্যাহার। উত্তাল তুরস্ক, এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা বিরোধী দলের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সামনে পেছনে সবখানে ইরান। চারদিকে ইসরায়েলকে ঘিরে ধরেছে ইরানের প্রক্সি বাহিনী। চতুর্মুখী হামলায় প্রাণ উষ্টাগত ইসরায়েলের বাসিন্দাদের। ব্যালিস্টিক মিসাইল থেকে ক্রুজ মিসাইল, ড্রোন থেকে শুরু করে মুহুর্মুহু রকেট হামলায় বারবার বাংকারে লুকাতে হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন শহরের বাসিন্দাদের। দিন কি রাত হামলা চলছেই। এদিকে ইরান যেন ফিনিক্স পাখির মতো হাজার হুমকি সত্ত্বেও দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিমাদের শক্তি কোনোভাবেই ইরানকে দমাতে পারছে না। ফিলিস্তিনে যখন ইসরায়েল আবারও বর্বরতা চালিয়েছে, তখন আরব বিশ্বের অনেকের কাছ থেকে নিন্দা জানানোর বিবেকটুকুও জাগেনি। ঠিক সেই মুহূর্তে প্রথম প্রতিরোধটা এসেছে ইরানের বলয়ের এক শক্তিশালী অংশ থেকে। ইয়েমেনের আন্দোলন তো ইরানি আদর্শেই উজ্জীবিত, যাদের মিসাইলে বারবার কেঁপে উঠেছে ইসরায়েল। ইয়েমেনের পাশাপাশি গাজা এবং লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে আসছে মিসাইলের ঝড়। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর ব্যাপারে ভীত সন্ত্রস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংগঠনের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে। ইরানের উপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, কেউ বোকা হবেন না। ইয়েমেনের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত, আর তারা ইরানেরই তৈরি। যদিও ইরান বলছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী নিজেদের স্বাধীন সিদ্ধান্তে আঘাত হানছে। ইয়েমেন ছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে গেছে মিসাইলের বৃষ্টি। চারদিকে ইসরায়েলকে ঘিরে ধরেছে ইরানের প্রক্সি বাহিনী। ফিলিস্তিন যে একা নয় সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে এক্সিস অফ রেসিস্টেন্স। সবচেয়ে বেশি আঘাত হানছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী, যারা ৪৮ ঘন্টায় অন্তত ৩ বার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তৃতীয় দফায় তারা প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যা ইসরায়েলের তেল আবিবের কাছের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়। শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকেও কয়েক দফায় হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে তাণ্ডব চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এর মধ্যে গাজা আগ্রাসনের জবাবে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। শনিবার লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও ইসরায়েলের দিকে ৫টি রকেট ছুড়েছে এবং রকেট হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরায়েল এই হুঁশিয়ারি শুনে উদ্বিগ্ন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বিবৃতি দিয়ে বলেছেন, লেবানন নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের দক্ষিণে সামরিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন তিনি। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। ট্রাম্পকে যুদ্ধের দাওয়াত দিলেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না, কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত। তারা জানে যে সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণ সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আব্বাস আরাকচি উল্লেখ করেন, আমি আবারও বলতে চাই,
কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, এটি আমাদের সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতি। যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে, ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না। পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা। এর সাথে আমরা কখনোই আপোষ করব না। তিনি আরো বলেন, বর্তমান মার্কিন নীতি, অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে। ইহুদিবাদীদের দোসর জর্ডান গাজা থেকে ৩,০০০ হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব দিয়েছে, যা চলমান ইসরায়েলি যুদ্ধে সমাপ্তি আনতে সাহায্য করতে পারে। মিডল ইস্ট আই এর খবর অনুযায়ী এই প্রস্তাবে হামাসের সামরিক ও বেসামরিক নেতা ও সদস্যদের নির্বাসিত করার কথা বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মারিয়াম হাবিবা। গাজার হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য একটি নির্ধারিত সময়সীমা দেওয়া হবে। এই পদক্ষেপ হামাসের শাসন শেষ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এই প্রস্তাবটি আসে যখন ইসরায়েল গাজার উপর তার বোমাবর্ষণ তীব্র করে তুলেছে। কিছুদিন আগে হামাসের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর 18 মার্চ ইসরায়েলি যুদ্ধবিমান গাজার বিভিন্ন স্থানে আকাশে হামলা চালায়, যার ফলে 400 বেসামরিক নাগরিক নিহত হয়। এর মধ্যে প্রায় 200 শিশু ছিল। এরপর থেকেই গাজার ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং আরো 300 ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী মোট 50,000 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 18,000 শিশু রয়েছে এবং 1,13,000 এর বেশি মানুষ আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই যুদ্ধবিরতি ছিল একটি 3 ধাপের চুক্তি, যার প্রথম ধাপে সামরিক বিরতি ছিল এবং এর উদ্দেশ্য ছিল যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপে যাওয়ার পরিবর্তে প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে, যা যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দিকে এগোতে বাধা সৃষ্টি করেছে। হামাস প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে এবং মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে যাওয়ার দাবি করেছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে থাকা এই আন্তর্জাতিক সীমান্তে ব্যাপক বন্দুক যুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। এক প্রকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর দ্য হিন্দুর। মারিয়াম হাবিবার রিপোর্ট। জম্মু অঞ্চলের কাঠুয়া জেলার ঘন জঙ্গলে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের একটি দলের বিরুদ্ধে অনুসন্ধান অভিযান শুরু হয় গতকাল। এই অঞ্চলে দুষ্কৃতকারীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। তবে সীমান্তে ব্যাপক গোলাগুলি নিয়ে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, খবর পেয়ে গোলাগুলির শুরুতে ভারতের স্পেশাল অপারেশনস গ্রুপের একটি পুলিশ দল তল্লাশি অভিযান শুরু করে। তখন সন্ত্রাসীরা তাদের উপর ব্যাপক গুলি চালায়, যার ফলে 8 ঘন্টার বেশি সময় ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। অভিযানের সহায়তা করার জন্য দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠায় ভারত। ধারণা করা হচ্ছিল সন্ত্রাসীরা শনিবার গিরিখাত পথ দিয়ে অথবা নতুন তৈরি সুড়ঙ্গ দিয়ে অনুপ্রবেশ করেছিল। প্রাথমিক গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সারা রাত ধরে এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে সেই অভিযান। এদিকে পুলিশ মহাপরিচালক নলিন প্রভবের নেতৃত্বে অভিযান জোরদার করা হয়েছে। আজ সকালে অতিরিক্ত কমান্ডো ও ড্রোন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে মহারাষ্ট্র বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সরাসরি সমাধি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছিল উগ্রবাদী গোষ্ঠীগুলো। সংরক্ষিত ঐতিহাসিক স্থান হওয়ায় সরকারের বাধ্যতামূলকভাবে এটি রক্ষা করার কথা, কিন্তু প্রশাসনের নমনীয়তায় হিন্দুত্ববাদীদের ঠেকানো যায়নি। বিস্তারিত প্রতিবেদনে।
গত সোমবার 17 মার্চ হিন্দুত্ববাদীরা আওরঙ্গজেবের একটি ছবি এবং সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী কবরে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে শুরু হয় সহিংসতা। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় কারফিউ। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস রোববার জানিয়েছেন, নাগপুরে পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ হওয়ায় শহরের কারফিউ প্রত্যাহার করা হয়েছে। সোমবার 23 মার্চ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সিয়াসাত.com। পিম্পরি চিনচওয়াত এলাকার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফডনবিস দাবি করেন, নাগপুরে পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ, কোথাও কোনো উত্তেজনা নেই। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করছেন, সেজন্যই কারফিউ প্রত্যাহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী নাগপুরের বিধায়ক হিসেবে এই মন্তব্য করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালে নাগপুরের বাকি 4টি এলাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। 6 দিন পর নাগপুরে সহিংসতার পর এই পদক্ষেপ নেওয়া হয়। 17 মার্চ সহিংসতার পর নাগপুরের কটওয়ালি, গণেশপেট তহসিল, লাগাটগঞ্জ, পাঁচপাওলি, শান্তিনগর, সাক্কারদারা, নন্দনবান, ইমামবাড়া, যশোধারা নগর এবং কাপিলনগর পুলিশ স্টেশন এলাকায় কারফিউ আরোপ করা হয়েছিল। 20 মার্চ নাগপুর পুলিশের কমিশনার রবি সিঙ্গাল জানিয়েছেন, কটওয়ারি তহসিল, গণেশপেট এবং যশোধরা নগর পুলিশের এলাকার কারফিউ রবিবার বিকেল 3টায় প্রত্যাহার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্নিহিত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশের সাথে টহল দেওয়া অব্যাহত থাকবে। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তারের জেরে উত্তাল তুরস্ক। দেশটিতে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে জরিপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফলে তাকেই প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিউনিসিপাল কর্মকর্তারা জানান, তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিকভাবে জরিপে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লু। তিনি প্রায় 15 মিলিয়ন ভোট পেয়েছেন। পৌর কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি আয়োজিত রাষ্ট্রপতি প্রাইমারিতে প্রায় 1.5 কোটি মানুষ কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে ভোট দিয়েছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয়ভাবে ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত হিসেবে দলটি সোমবার রাতে ঘোষণা করেছে যে দলের প্রায় 1.7 মিলিয়ন সদস্য এবং দলের বাইরে 1,30,00,000 সদস্য ইমামোগ্লুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। 2028 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। গত বুধবার প্রেসিডেন্ট এরদোগানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ইমামোগ্লুকে আটক করার পর থেকে দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার তাকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হয়েছে, যা অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলেছে। এরদোগানের সমালোচকরা জোর দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনই তাকে গ্রেপ্তারের প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে। এত বিপুল সংখ্যক মানুষ ভোট গ্রহণ অংশ নিয়েছিলেন যে ভোট গ্রহণের সময় 3.5 ঘন্টা বাড়ানো হয়েছে। তবে এরদোগানের সরকার অস্বীকার করেছে যে ইমামোগ্লুর গ্রেপ্তার রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তারা বলছে, তুরস্কের আদালত স্বাধীন। সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, আমাদের সদস্যদের এবং সংহতি ব্যালট বাক্স থেকে এক্রেম ইমামোগ্লুর পক্ষ থেকে ভোটের সংখ্যা 14,845,000-এরও বেশি। আজকের ফলাফল এরদোগানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিয়েছে এবং আগামী নির্বাচনের ব্যালট বক্স অনিবার্য করে তুলেছে। আসুন বেরিয়ে আসি এবং চ্যালেঞ্জ জানাই। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের সামনে পেছনে সবখানে ইরান। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। ট্রাম্পকে যুদ্ধের দাওয়াত দিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গাজা থেকে 3,000 হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব ইহুদিবাদীদের দোসর জর্ডানের। ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, থমথমে পরিস্থিতি।
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী জঙ্গিদের উস্কানিতে নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গা, 6 দিন পর কারফিউ প্রত্যাহার। উত্তাল তুরস্ক, এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা বিরোধী দলের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।